দেখলাম যে আপনাদের নেতা জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছিলেন রাজনৈতিক দলগুলো ব্যাংকের মতো একীভূত হয়ে যাচ্ছে। এখন এটি কি আপনাদের দলকেই চিন্তা করে বলেছেন কিনা যে আপনাদের এই যে জাতীয় পার্টির রসনপন্থী যেটা আমরা বলি, যদিও আপনারা একটা আপত্তি তোলেন, এটাই কি অন্য কোনো দলের সাথে একীভূত হয়ে যাচ্ছে কিনা? আমি কাজী ফিরোজ রশিদ সাহেব পোরখাওয়া নেতা, সাবেক মন্ত্রী, উনি কিন্তু যে প্রেক্ষাপটে কথাটা বলেছেন, আমি এটা বলার আগে ওনার কিছু কথা সেরে আমি কথায় আসতেছি। প্রথম কথা হলো কি যে আমি যেটা বলেছি যে সামাজিক কিছু সূচক বলেন, উন্নয়ন বলেন, যেটা এই সরকার করেছে, যেটা প্রতিটা সরকারই রুটিন ওয়ার্ক, ধরেন এই যে বিধবা ভাতা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা বলেন, আশ্রয়ন প্রকল্প বলেন, কাবিখা টাবিখা, এগুলি এরশাদ সাহেবের সময় ছিল, বিএনপির সময় ছিল, এখনও আছে, এখন হয়তো একটু বেড়েছে। এইসব জায়গায় এটা ভূমিকা রেখেছে। আমার কথা হলো কি যে যেটা করছে এটা আমি সেটা বলতে স্বীকার করতে চাই। তারপর উনি সড়ক দুর্ঘটনার কথা বলছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আজকে দেখেন এই সড়ক দুর্ঘটনা হচ্ছে কত মায়ের কোল, সন্তান হারা পিতার কন্দন রোল দেখছি, স্বামী হারা স্ত্রীর আর্তনাদ আমরা দেখছি, কিন্তু এর কোনো বিহিত হচ্ছে না। কারণ আমরা কিন্তু এরকম যদি করা হতো যে আইনটা যদি এরকম করা হতো যে যে গাড়ি করবে সেই গাড়ি কিংবা সেই কোম্পানি ক্ষতিপূরণ দেবে, এই জিনিসগুলি আজকের ওবায়দুল কাদের সাহেব এটা করছেন না। এটা ব্যর্থতা, এটা আমি বলবো এটা সরকারের ব্যর্থতা। আজকে এই দুর্ঘটনা থেকে এই যে সুশাসন যে ঘাটতি আছে, সুশাসন যে নিশ্চিত নাই, এই কথা তো অস্বীকার করার উপায় নাই, এটা আছে। তারপর ধরেন যে কথাটা আসছে যে 28 অক্টোবরের কথা যেটা বলছেন, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যে 28 অক্টোবরে হয়েছে কি, বিএনপি এখানে আওয়ামী লীগের পরিকল্পনার কাছে, কৌশলের কাছে খেলা গেছে। রাজনীতি হচ্ছে কৌশলে খেলা। প্ল্যান এ প্ল্যান বি থাকে। প্ল্যান এ ছিল যাতে বিএনপি সমাবেশের লোকজন না হয়। যখন দেখলো যে লোকজন যদি হয় তাহলে প্ল্যান বি বাস্তবায়ন করবে, তো যখন দেখলো যে অনেক, এটা তো সত্যি কথা, বিএনপির সমর্থক তো অনেক আছে, বিএনপির তো আছে, যখন নাকি লোকজন হাজির হলো তারা প্ল্যান বি বাস্তবায়ন করলো। কি বাস্তবায়ন করলো? তারা এমন ওই যে যেটা বলেন সাউন্ড গ্রেনেড দিয়ে বিভিন্ন কার্যক্রম করে তাদের ছত্রভঙ্গ করে দিল। অর্থাৎ এইখানে আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপি হেরে গেছে। এখানে আরেকটি কথা বলতে চাই যে 2014 সনের নির্বাচনে বিএনপির না যাওয়াটা ভুল ছিল। সেদিন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতো, এটা আমি সবগুলি টকশোতে বলি, যত ম্যানিপুলেশনই হোক, যত অনিয়মই হোক, যত অসঙ্গতি থাকতো, যেই একটা উল্লেখযোগ্য সংখ্যক সিটটা তখন বিএনপি পেত স্বতঃস্ফূর্তভাবে, আজকে সংসদীয় রাজনীতির ধারাটা আজকে অন্যরকম হতো। কিংবা বেগম জিয়ার সাথে বিএনপির সাথে যে আচরণটা করা হচ্ছে, এই আচরণটা হতো কি না আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। জয়নাল আবেদিন ফারুকের সাথে হুইপে যে আচরণটা করা হয়েছে, অর্থাৎ এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সরকার পরিবর্তনের তিনটা রাস্তা আমরা জানি: গণ অভ্যুত্থান, না হলে আপনার সেনা অভ্যুত্থান, অথবা নির্বাচন। এখন এই বাংলাদেশে একমাত্র গণ অভ্যুত্থান সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে তো আমরা দেশটা স্বাধীন করছি, এটা তো অস্বীকার করার উপায় নাই। তারপর ওনার শাসনামলকে আপনার আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে পারি, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু তার নেতৃত্বে হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা দেশটাকে স্বাধীন করেছি। এখন ধরেন পরবর্তীতে যেটা বলল যে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেদিন যদি জেনারেল নুরুদ্দিন সাহেব এরশাদ সাহেবকে বলতেন যে আপনি এটা পলিটিক্যালি না বলতেন, যে পলিটিক্যালি সলভ করেন, আর্মি আর আপনার পাশে থাকবে না, তাহলে তো এরশাদ কন্টিনিউ করতো। আমি এই উদাহরণটা টানছি 96 সনে আপনি যে কথাটা বললেন সালাম ভাই, যথার্থ বলেছেন। সেদিন কিন্তু বেগম জিয়া পারতেন, কিন্তু আলটিমেটলি পারেন নাই। কেন? সিভিল ব্যুরোক্রেসি অভ্যুত্থান হয়ে গেছে। অর্থাৎ মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে দেখলাম যে সেক্রেটারিয়েটে আমরা সব রাস্তায় নেমে পড়ছে, জনতার মঞ্চ হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আজকে আর্মি ব্যুরোক্রেসি অর সিভিল ব্যুরোক্রেসি অর পিপলস আফসার্চ, গণ অভ্যুত্থান, বিএনপি এই জায়গাটা আমি মনে করি না পারছে সেনাবাহিনীতে পেনিট্রেট করে তাদেরকে উদ্বুদ্ধ করতে, যেটা 7 নভেম্বর হয়েছিল, যেটা ক্লিয়ারলি বলি, কিংবা না পারছে সেই আওয়ামী লীগের মহিউদ্দিন খান আলমগীরের মতো সিভিল কোনোটা পারে না। ইভেন কি যদি মাস আফসার বলেন, সেটা তো বাংলাদেশে আসলে কখনই হয়নি, সেটা আমি বলেই গেছি।